নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলি জানিয়ে দিচ্ছি আমি সাবা খান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে সরকার দায়িত্ব নেয়ার পর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সফলতা অনেকাংশে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমের উপর নির্ভর করছে। দীর্ঘদিনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে এনবিআর-এর ওপর মানুষের আস্থা নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কর ব্যবস্থা সহজ, হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু বেশি কর আদায় নয়, মানুষকে স্বেচ্ছায় কর দিতে উৎসাহিত করতে হবে। ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মানি লন্ডারিং ও আন্তর্জাতিক কর ব্যবস্থা সম্পর্কে রাজস্ব কর্মকর্তাদের দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও 174 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার ভোরে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার IOM সহযোগিতায় বেনগাজির জ্ঞানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের দেশে ফেরানো হয়। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে রয়েছেন 3 নারী, 1 শিশু এবং 15 জন অসুস্থ ব্যক্তি। জানা গেছে, উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করার সময় তারা আটক বা উদ্ধার হন। পরে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন বন্দী ছিলেন। এর আগে 7 আগস্ট আরও 340 বাংলাদেশি দেশে ফেরেন। সর্বশেষ 174 জন সহ চলতি মাসে লিবিয়া থেকে দেশে ফিরলেন মোট 514 জন বাংলাদেশি। দূতাবাস সবাইকে দালাল এড়িয়ে বৈধ ও নিরাপদ অভিবাসন পথ অনুসরণের আহ্বান জানিয়েছে। সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার দিনে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানকে প্রতীকীভাবে সাদা পতাকা উত্তোলনের পরামর্শ দেন। ট্রাম্প জানান, সংঘাত দ্রুত শেষ করতে তার ওপর কোনো চাপ বা নির্দিষ্ট সময়সীমা নেই। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ব্যাক চ্যানেল যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে ইরান বলেছে, যে কোনো হামলার জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেন, যুক্তরাষ্ট্র শর্ত লঙ্ঘন করায় যুদ্ধবিরতির সমঝোতা অকার্যকর হয়ে গেছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ওমানকে বোমা হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। এর আগে তিনি বলেছিলেন, ইরানকে পরাস্ত করার পর হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI এই তথ্য জানিয়েছে। 73 বছর বয়সী ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। দীর্ঘদিন ধরে তার পরিবার ও দল শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে হাসপাতালে নেয়ার দাবি করে আসছিল। তার আইনজীবীরা জানিয়েছেন, কারাগারে থাকার সময় তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমেছে। PTI মুখপাত্রের মতে, আদালতের এই আদেশ স্বস্তিদায়ক হলেও আরও আগে সিদ্ধান্তটি হলে ভালো হতো। ইমরানের মুখপাত্র জানিয়েছেন, আদালত তাকে 48 ঘন্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া এবং আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত সেখানে রাখার নির্দেশ দিয়েছেন। ইমরান তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। নুসরাত ফতেহ আলী খানের মৃত্যুবার্ষিকীতে তার মাজারে কাওয়ালি পরিবেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খান। মঙ্গলবার সামা টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নুসরাত ফতেহ আলী খানের মাজারে ছেলে শাহজামান আলী খানকে সঙ্গে নিয়ে একটি সুফি কালাম পরিবেশন করেন রাহাত ফতেহ আলী। এ সময় বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গান চলাকালে দর্শকদের কেউ কেউ আকাশে কাগজের টাকা ছুড়ে দিচ্ছেন। এ দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকেই কবরের সামনে এমন আয়োজন এবং টাকা উড়ানোর ঘটনাকে অসম্মানজনক বলে মন্তব্য করেছেন। তবে রাহাতের পক্ষ থেকে এটি ছিল প্রয়াত চাচার প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ। 1997 সালের আগস্টে 48 বছর বয়সে মারা যান বিশ্বখ্যাত কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খান।
ডারউইনে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক হারের পর সমালোচনায় সরব অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন। তবে সাবেক ওপেনার ওসমান খাজা মনে করেন, হারকে লজ্জাজনক বা অপমানজনক বলা মানে বাংলাদেশের অসাধারণ জয়কে ছোট করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে খাজা বলেন, টেস্ট ক্রিকেটে দুই দলেরই জয়ের সুযোগ থাকে। অস্ট্রেলিয়া বিশ্বের 1 নম্বর দল হলেও বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত ক্রিকেট খেলেছে, তাই তাদের অসম্মান না করে অভিনন্দন জানানো উচিত। ডারউইনের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। তবে খাজার মতে, নিজেদের সেরা ছন্দে ফিরলে অস্ট্রেলিয়াই সামগ্রিকভাবে শক্তিশালী দল। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে শনিবার ম্যাকাইয়ে।